বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব দ্য প্লেনস বা সমতলের লেকচার 5 নিয়ে। লেকচার 5-এর অধীনে প্রথম প্রশ্ন 21। একটি সমতল স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে যথাক্রমে এ, বি, সি বিন্দুতে ছেদ করে যদি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র পি কিউ আর হয়, তবে দেখাও যে সমতলের সমীকরণ এক্স ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ প্লাস জেড ডিভাইডেড বাই আর সমান 3। এটা আমার প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণের আগে আমরা প্রশ্নটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করি। এখানে আমরা প্রথমে তিনটা অক্ষরেখা এঁকে নিলাম। এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। এবং কোশ্চেনে উল্লেখ আছে যে স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে যথাক্রমে এ, বি, সি বিন্দুতে ছেদ করে সমতলের। তাহলে ধরুন এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে এবং জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করে সমতলে। তাহলে এই তিনটা বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে একটা চিত্র পাই, একটা ত্রিভুজের চিত্র পাই। তাহলে এই ত্রিভুজের যে চিত্রটা পেলাম এইটাই কিন্তু আমার সমতল। অর্থাৎ এই সমতলের এ বিন্দুতে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। সেই ক্ষেত্রে আমরা এবিসি ত্রিভুজ পাই। এই এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র যদি পি কিউ আর হয়, তবে আমাদের দেখাতে হবে যে কি দেখাতে হবে, এক্স ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ প্লাস জেড ডিভাইডেড বাই আর সমান 3। এটাই প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে। আশা করি প্রশ্নটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা সলিউশনে যাই। সলিউশন, মনে করি নির্ণয় সমতলের সমীকরণ। আমরা কিন্তু লেকচার 1-এ সমতলের সমীকরণের সূত্র পড়েছি। সূত্রটা ছিল এরকমের, এক্স বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি সমান 1। এটা ছিল আমাদের সমতলের সমীকরণ। তাহলে এটার মানে কি? এইটার মানে হচ্ছে কোনো একটা সমতলের যদি তিনটা অক্ষরেখা থাকে, ব্যাপারটা হচ্ছে এরকমের। ধরুন এই তিনটা অক্ষরেখা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলো, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলো সমতলের, জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এইটা মূল বিন্দু, এটা কি মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষকে যে এ বিন্দুতে, ক্যাপিটাল এ বিন্দুতে ছেদ করে, এটার দূরত্ব ধরুন হচ্ছে এ। আবার মূল বিন্দু ও থেকে বি, ক্যাপিটাল বি বিন্দুর দূরত্ব হচ্ছে স্মল বি। ও থেকে এই যে সি, এর দূরত্ব হচ্ছে স্মল সি। সেই ক্ষেত্রে সমতলের সমীকরণটা হয় এক্স ডিভাইডেড বাই এ, অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা আর কি, ঠিক আছে, অক্ষতয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এ। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই অক্ষ বরাবর খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, বি। তাহলে ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড অংশের ক্ষেত্রে খণ্ডিত অংশের দৈর্ঘ্য সি। তাহলে জেড ডিভাইডেড বাই সি সমান কি 1। ঠিক আছে, এইটা ছিল আমার হচ্ছে কি সমতলের সমীকরণের সূত্র। সেই জিনিসটাই আমরা এখানে ফার্স্টে লিখেছি ক্যালকুলেশনের করার সুবিধার্থে। তাহলে মনে করি নির্ণয় সমতলের সমীকরণ এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি প্লাস জেড ডিভাইডেড বাই সি সমান 1। এটা 1 নং সমীকরণ। তো 1 নং সমতল স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে যথাক্রমে কোন বিন্দুতে ছেদ করে, এ, বি, সি বিন্দুতে ছেদ করে। এটা কিন্তু আমার প্রশ্নে উল্লেখ আছে। তো সুতরাং আমরা পাই। তাহলে এখন এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, তখন বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। দেখুন এটা যদি মূল বিন্দু হয়, তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কতটুকু, স্মল এ। তাহলে এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই যে ক্যাপিটাল এ বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স এর মান হচ্ছে এ, আর ওয়াই এবং জেড অক্ষের মান কি 0, যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। ঠিক আছে, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয়, তখন এক্স এর ভ্যালুটা থাকে, ওয়াই এবং জেড এর যে ভ্যালুটা বা মানটা সেটা কি হবে, 0 হবে। তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা কি এ। সেই ওয়েতে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, তাহলে মূল বিন্দু থেকে বি, ক্যাপিটাল বি বিন্দু
পর্যন্ত দূরত্ব কত স্মল বি। তাহলে এখানে স্থানাঙ্কটা হবে, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত সেক্ষেত্রে এক্স এর ভ্যালু 0 হবে, ওয়াই এর ভ্যালু হবে কি বি, এবং জেড এর ভ্যালুও কি 0 হবে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, বি, 0। তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে মূল বিন্দু থেকে এই ক্যাপিটাল সি এর দূরত্ব কত স্মল সি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ক্যাপিটাল সি বিন্দুর স্থানাঙ্ক যখন বের করব তখন জেড এর মান থাকবে, এক্স এর মান 0 হবে এবং ওয়াই এর মান কি হবে 0 হবে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে 0, 0, সি। এই জিনিসটাই আমরা এখানে লিখেছি, দেখুন এ, বি, সি বিন্দুর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক এ, 0, 0, বি বিন্দুর স্থানাঙ্ক 0, বি, 0, সি বিন্দুর স্থানাঙ্ক 0, 0, সি। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা কি করেছি? এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র বের করেছি। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র আমরা কিন্তু এইচএসসি লেভেলে ভরকেন্দ্র বের করার সূত্র পড়েছি। ত্রিভুজের সূত্রটা ছিল এরকমের, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত 3। তারপরে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, কমা z1 প্লাস z2 প্লাস z3 ডিভাইডেড বাই 3। যখন আমাদের ত্রিভুজের 3টা বিন্দু থাকবে, ঠিক আছে? 3টা বিন্দু বলতে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত x1, y1, z1। বি বিন্দুর স্থানাঙ্ক কত x2, y2, z2। সি বিন্দুর স্থানাঙ্ক কত x3, y3, z3। এটা যা সূত্রটা বোঝানোর জন্য। তাহলে প্রথমে যেটা আমরা লিখেছি ভরকেন্দ্রের স্থানাঙ্কের যে প্রথমটা কিভাবে বের করব, এই যে 3টা বিন্দুর স্থানাঙ্কের প্রথম যে মানটা আছে সেই মানগুলো যোগ করবে, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কি 3। তারপরে y1, y2, y3 যোগ করব ডিভাইডেড বাই কত 3। তারপরে তৃতীয়টা যোগ করব z1, z2, z3 ডিভাইডেড বাই 3। এটা করলে যেটা পাবো সেটাই হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। সেই জিনিসটাই আমরা এখানে এই যে করেছি। তাহলে এখানে আমার x1 বলতে কি, x1 বলতে এখানে x1, x2 বলতে কত 0, এখানে x3 বলতে কত 0। তাহলে a প্লাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই কি 3, এই যে সূত্র অনুসারে। তারপরে কমা y1 প্লাস y2, তাহলে y1 0, y2 b এবং y3 কত 0 ডিভাইডেড বাই কি 3, কমা z1 প্লাস z2 প্লাস z3 ডিভাইডেড বাই 3। তাহলে z1 হচ্ছে 0, z2 হচ্ছে 0 এবং z3 হচ্ছে কি c ডিভাইডেড বাই কি 3। তো তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে, a ডিভাইডেড বাই 3, b ডিভাইডেড বাই 3, c ডিভাইডেড বাই 3। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র আমরা পেয়ে গেলাম। এবং প্রশ্নেও কিন্তু ত্রিভুজের ভরকেন্দ্র উল্লেখ করা ছিল পি কিউ আর, সেটাই আমরা লিখেছি। আবার দেওয়া আছে ত্রিভুজের ভরকেন্দ্র পি, কিউ, আর। তাহলে এই দুইটার ভিতরে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি, এটাও ত্রিভুজের এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, এটাও কিন্তু এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে আমরা পি সমান লিখতে পারি a ডিভাইডেড বাই 3, অর্থাৎ তুলনা করে a ডিভাইডেড বাই 3 সমান কি পি। আবার দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা b ডিভাইডেড বাই 3 সমান কিউ। আবার তৃতীয়টা সমান তৃতীয়টা c ডিভাইডেড বাই 3 সমান কি আর। এখান থেকে আমরা এর মানটা বের করব, বির মানটা বের করব, সির মানটা বের করব। তাহলে আমরা যদি আর আর গুণন করি তাহলে পি এর নিচে মনে মনে কি ধরতে হবে 1, তাহলে 1 এর সাথে এ গুণ হবে, তাহলে কি হবে a ইকুয়াল 3 এর সাথে পি গুণ করলে 3p। সেই মতে এখানে বি এর মান আর আর গুণন করলে বি এর মান পাবো b সমান 3q, এখানে সি এর মান পাবো c সমান 3r। এখন এই যে এ বি সি এই মানটা আমাদের যে 1 নং সমীকরণটা ছিল সেই 1 নং সমীকরণে বসিয়ে দিব। এই যে আমরা 1 নং সমীকরণ যে সূত্রটা 1 নং সমীকরণ ধরেছি সেইখানে আমরা এ বি সি এর মান বসিয়ে দিব। তাহলে 1 নং সমীকরণে a, b, c এর মান বসিয়ে পাই। তাহলে x ডিভাইডেড বাই a ছিল, তাহলে এর মান কত 3p, প্লাস y ডিভাইডেড বাই b ছিল, তাহলে b এর মান কত 3q, প্লাস z ডিভাইডেড বাই c ছিল, তাহলে c এর মান কত 3r ইকুয়াল কি 1। ঠিক আছে। এর পরের লাইনে আমরা এই তিনটা থেকে 1/3 কিন্তু কমন নিতে পারি। তাহলে 1/3 যদি কমন নেই তাহলে কি থাকবে আমার x ডিভাইডেড বাই p প্লাস y ডিভাইডেড বাই q প্লাস z ডিভাইডেড বাই কি আর সমান 1।
তো তারপরে এখন এইখানে যে টার্মটা আছে ব্র্যাকেটের ভিতরে, এটা কিন্তু লবের মানে এই ওয়ানের সাথে থাকবে, তো আর গুণন করলে আমাদের থ্রিটা এইখানে চলে আসবে। তাহলে দেখুন এক্স ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ প্লাস জেড ডিভাইডেড বাই কি আর সমান এই যে 3। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 21 আপনাদের ক্লিয়ার। এই যে দেখুন এটাই। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 22। কি বলা আছে, যদি একটি চলমান সমতল মূলবিন্দু হতে সর্বদা পি দূরত্বে থাকে এবং স্থানাঙ্কের অক্ষত্রয়কে এ কমা বি কমা সি বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে ও এ বি সি চতুস্থলকের ভরকেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ x⁻² প্লাস y⁻² প্লাস z⁻² সমান 16p⁻²। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমাদের একটু কি করতে হবে, সমাধান করতে হবে। প্রথমে আমাদের এই যে নির্ণয় সমতল থেকে, আমরা নির্ণয় সমতলের সমীকরণ কি জানি, x ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি সমান কি 1। সেইটা থেকে আমার সেই সমতলের সমীকরণ থেকে আমাদের মূল বিন্দু হতে সর্বদা পি দূরত্বে যে সমতলটা থাকে সেই সমতলটা প্রথমে বের করে নিতে হবে। তো তারপরে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে এবিসি বিন্দুতে ছেদ করলে তারপরে সেখান থেকে আমরা এবিসি বিন্দুর স্থানাঙ্ক বের করব। স্থানাঙ্ক বের করে ও এবিসি চতুর্স্থলকের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করে আমরা ক্যালকুলেশন করলে এই যে সঞ্চারপথের সমীকরণ এটা চলে আসবে। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা প্রশ্নটা সলিউশন করি। অর্থাৎ প্রশ্ন 21-এর বেসিক বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু প্রশ্ন 22 অনায়াসই করতে পারবো। তাহলে মনে করি মূলবিন্দু হতে সর্বদা পি দূরত্বে অবস্থিত চলমান সমতলের সমীকরণ, এটা জাস্ট আমরা ধরে নিলাম, আমাদের যে নির্ণয় সমতলের সমীকরণ আছে সেটা থেকে এটা ধরে নিলাম যে মূলবিন্দু হতে সর্বদা পি দূরত্বে অবস্থিত চলমান সমতলের সমীকরণ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি সমান কি 1। এটা 1 নং সমতল। তাহলে বলা আছে কি পি দূরত্বে অবস্থিত চলমান সমতলের সমীকরণ, এটা আমরা ধরে নিলাম মূল বিন্দু হতে সর্বদা পি দূরত্বে, তাই না। এখন আমরা যদি এই সমতলটা লম্ব দূরত্ব বের করি, সেই লম্ব দূরত্ব বা দূরত্বের মানটা হবে কি পি। তাহলে আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে বের করেছি। তাহলে দেখুন এইখানে লম্ব দূরত্ব বের করার সিস্টেম কি, আশা করি সবারই মনে আছে সূত্র। লম্ব দূরত্ব বের করার যে সূত্রটা একটু আমি মনে করিয়ে দেই। সূত্রটা ছিল এরকমের, একটা বিন্দু হচ্ছে এরকমের দেওয়া থাকতো x1 y1 এবং z1 একটা বিন্দু। এই বিন্দু থেকে কোনো একটা সমতলের লম্ব দূরত্ব, তাহলে কোনো একটা সমতল আমরা ধরে নেই x প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল 0, এটা একটা সমতল। সমতলের লম্ব দূরত্ব বের করার সিস্টেম হচ্ছে এরকমের, মডুলাস এ ইন্টু x1 প্লাস বি ইন্টু y1 প্লাস সি ইন্টু জেড1 প্লাস ডি মডুলাস ক্লোজ, তারপরে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা লেকচার 1-এ পড়েছি। তো তাহলে এ বলতে কি, এ বলতে হচ্ছে এই যে সমতলটা, যে সমতলটা উল্লেখ থাকবে সেইটার এক্স এর সহগ, বি বলতে হচ্ছে সমতলের ওয়াই এর সহগ, সি বলতে হচ্ছে জেড এর সহগ, আর ডি বলতে হচ্ছে চলকবিহীন পদ অর্থাৎ কনস্ট্যান্ট। আর x1 y1 z1টা কি, এই যে মূলবিন্দুর এখানে মূলবিন্দুর স্থানাঙ্ক, কিন্তু x1 y1 এবং z1 হচ্ছে যে বিন্দুটা উল্লেখ থাকবে সেই বিন্দুর প্রথম মান হচ্ছে x1, দ্বিতীয় মান হচ্ছে y1 এবং তৃতীয় মান হচ্ছে z1, সেটা আমরা লিখেছি। ডিভাইডেড বাই স্কোয়ার রুট বা বর্গমূল এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার এবং জেড এর সহগের স্কোয়ার কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে সেই জিনিসটাই করেছি, আমরা পি দূরত্বে যে সমতলটা ছিল মূলবিন্দু হতে সেটা লম্ব দূরত্বটা বের করে নিয়েছি। তাহলে আমার দেখুন এইখানে কিন্তু আমার হচ্ছে বিন্দুটা কি 0 0 0, অর্থাৎ x1 বলতে হচ্ছে 0, y1 বলতে হচ্ছে 0
এবং জেড অন বলতে হচ্ছে 0। এবং আমার সমতলটা কি উল্লেখ আছে? সমতলটা উল্লেখ আছে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি সমান অন। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের সূত্রে যে সমতলটা দেখেছি সেটার ইকুয়ালের পরে কি আছে? 0 আছে। তাহলে এইখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিব। এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি, আর এই ওয়ানটাকে পাশে নিয়ে আসলে -1 ইকুয়াল কি হবে? 0। তাহলে এইটা হচ্ছে আমার সমতল। এখন এই সূত্র অনুসারে যদি আমরা এখানে এটাকে সাজাই তাহলে লম্ব দূরত্বটা হবে এরকমের। দেখুন, ফার্স্টে মডুলাস দিলাম এ, তাহলে এ বলতে কি? এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত? 1/a, তাহলে 1/a ইন্টু x1 এর মান কত? 0 প্লাস ওয়াই এর সহগ কি? 1/b ইন্টু y1 এর মান 0 প্লাস সি, সি হচ্ছে কি? জেড এর সহগ, তাহলে জেড এর সহগ কত? 1/c ইন্টু জেড অন, জেড অনের মান কত? 0। ঠিক আছে, তারপরে প্লাস কি হবে? ডি, তাহলে ডি বলতে হচ্ছে কি? কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এখানে কত? -1। তো তারপরে মডুলাস সাইন কি? ক্লোজ করে দিলাম। তারপরে স্কোয়ার রুট এক্স এর সহগের স্কোয়ার, তার মানে 1/a স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার 1/b স্কোয়ার, জেড এর সহগের স্কোয়ার 1/c স্কোয়ার। ঠিক আছে, এই যে এটা হবে এই বিন্দু আর সমতলের লম্ব দূরত্ব হবে আমার এইটা। এই জিনিসটাই হচ্ছে আমরা এইখানে যে ক্লিয়ার করেছি, একটু দেখুন এই যে ঠিক আছে। আর এই লম্ব দূরত্বটা বা দূরত্বটার মান কত? পি, পি দূরত্বে আছে, ইকুয়াল কি? পি লিখলাম। বা এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। 0 দ্বারা এটাকে গুণ করলে 0 প্লাস এখানেও 0 হবে, এখানেও 0 হবে, প্লাসে মানে যে -1, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 -1, তাহলে কি হবে? এখানে -1। আর -1কে যদি মডুলাস করি, -1কে যদি আমরা মডুলাস করি তাহলে কি হবে? +1 হবে। ঠিক আছে, +1, অর্থাৎ মডুলাসের ভিতরে ধনাত্মক মান আর ঋণাত্মক মান যাই থাকুক না কেন অলওয়েজ কি হয়? ধনাত্মক হয়। তাহলে এখানে আমাদের এই যে 1টা লিখে নিলাম, ডিভাইডেড বাই এটাকে স্কোয়ার করলে কি হবে? 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই c স্কোয়ার সমান কি? p। এখন এটাকে আমরা হোল স্কোয়ার করে দিতে পারি। হোল স্কোয়ার বলতে হচ্ছে এখানে আমরা বর্গ করে দিব। তাহলে বর্গ করলে কি হবে? দেখুন, 1/a স্কোয়ার রুট 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার সমান, এটা কিন্তু হোল স্কোয়ার আর কি, বর্গ করলাম যেহেতু, তাহলে স্কোয়ার হোল স্কোয়ার হবে ইকুয়াল এই পি এর সাথে কি হবে? স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার। 1কে বর্গ করলে 1, এবং এইখানে এটাকে যদি বর্গ করি স্কোয়ার করি তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে, এই যে এটা ভিতরে যেটা আছে সেটা থাকবে, ইকুয়াল কি হবে? পি স্কোয়ার, অর্থাৎ পরের লাইনে। এই যে দেখুন, তো তারপরে আমরা কি করেছি? তারপরে হচ্ছে আমরা এখানে আর গুণন করেছি। তাহলে আর গুণন করলে কি হবে? এইখানে পি স্কোয়ার নিচে মনে মনে 1 ধরতে হবে। তাহলে আর গুণন যদি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? দেখুন, ব্যাপারটা হয় এই রকমের, 1 এর সাথে এখানে নিচে মনে মনে 1 ধরতে হবে, তাহলে কি হবে? 1 ইকুয়াল, আর এই পি স্কোয়ারের সাথে এটা গুণ হবে, তাহলে পি স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার। ঠিক আছে, তো তারপরে আমরা পি স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1/p স্কোয়ার ইকুয়াল কি হবে? 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার। তার মানে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, এটাকে বাম পক্ষে নিয়ে আসি, এটাকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে কি হবে? 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার সমান 1/p স্কোয়ার। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, এটাকে 2 নং সমীকরণ ধরেছি। তাহলে 2 নং স্থানাঙ্কের অক্ষসমূহকে যথাক্রমে a 0 0 b 0, b 0, c এর স্থানাঙ্ক হবে 0 0 c বিন্দুতে ছেদ করে 2 এর স্থানাঙ্কগুলো, তাই না? জাস্ট আমরা স্থানাঙ্কগুলো লিখলাম। এখন আমরা কি করব? প্রশ্ন অনুসারে আমাদের যে ও এ বিসি চতুস্থলকের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করব, তাই না? এখন দেখুন, আমরা কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, এবং এইখানে ও বলতে তাহলে কি বোঝাচ্ছে? ও বলতে মূল বিন্দু বোঝাচ্ছে।
তাহলে ও যেহেতু মূল বিন্দু, তাহলে ও এর স্থানাঙ্ক কি হবে 0 0 0। তার মানে আমরা 4টা বিন্দুরই স্থানাঙ্ক জানি, সুতরাং ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করা সম্ভব। একটু আমরা লিখে নেই স্থানাঙ্কগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। এ হচ্ছে এ 0 0, বি হচ্ছে কি 0 বি 0, সি হচ্ছে কি 0 0 সি। ঠিক আছে এটা। তো এখন আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে এইখানে প্রথমটা যোগ করে যে কয়টা সংখ্যা আছে তত সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। তাহলে প্রথম ওর জন্য কি আছে, প্রথম স্থানাঙ্কটা 0 প্লাস এখানে কি আছে এ, তারপরে প্লাস এখানে কি আছে 0, তারপরে প্লাস এখানে প্রথমটা কি আছে 0। তাহলে 1 2 3 4, 4টা সংখ্যা 4 দ্বারা ভাগ, তারপরে কমা, দ্বিতীয়টা যোগ করব দ্বিতীয় মানটা, তাহলে এখানে 0, পরেরটার জন্য কি 0, তারপরেরটার জন্য কি প্লাস বি প্লাস দ্বিতীয়টার এই যে এটা দ্বিতীয় হচ্ছে 0 ডিভাইডেড বাই 4, তারপরে কমা। এখন তৃতীয়টা যোগ করে 4 দ্বারা ভাগ করব, তাহলে 0 0 0 সি, 0 যোগ 0 যোগ 0 যোগ সি ডিভাইডেড বাই 4। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এ ডিভাইডেড বাই 4 কমা বি ডিভাইডেড বাই 4 কমা সি ডিভাইডেড বাই 4। আশা করি ও এবিসি চতুস্থলকের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা চতুস্থলকের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা উল্লেখ নেই কোশ্চেনে, সেটা আমরা ধরে নিলাম। যদি ও এবিসি চতুস্থলকের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড হয়, যদি এইটা হয় এক্স কমা ওয়াই কমা জেড হয়, তখন এক্স সমান আমরা লিখতে পারবো কি এ ডিভাইডেড বাই 4, ওয়াই সমান আমরা কি লিখতে পারবো বি ডিভাইডেড বাই 4, জেড সমান কি লিখতে পারবো সি ডিভাইডেড বাই 4। সেই জিনিসটাই আমরা করেছি। তারপরে এখান থেকে আমরা এর মানটা বের করব, এ সমান 4x, বি সমান 4y এবং সি সমান কি 4z আর আর গুণন করে। তো তারপরে এই এ বি সি এর মানটা আমরা কোথায় বসাবো, 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে বসালেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে যাব। তাহলে 2 নং সমীকরণে এ বি সি এর মান বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ আর কি ছিল, 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² সমান 1/p²। তাহলে আমরা এর মান বসালাম 1 এর মান কত 4x স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার প্লাস 1/b এর মান 4y স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে 4z, তাহলে 1/4z স্কোয়ার ইকুয়াল 1/p²। তো তারপরে 1 ডিভাইডেড বাই এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে 4 4 16x² প্লাস এটাকে বর্গ করলে কি হবে 1/16y² প্লাস 1 এটাকে বর্গ করলে কি হবে 16z² ইকুয়াল p²। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু 1/16 কি আছে কমন আছে, তো 1/16 আমরা কমন নিলাম, তাহলে থাকবে কি 1/x² প্লাস 1/y² প্লাস 1/z² সমান কি 1/p²। তো তারপরে 1/16 ইন্টু, এখন এইখানে একটু খেয়াল করি আমরা, এইখানের বিষয়টা একটু খেয়াল করি। তাহলে দেখুন 1/x² এটাকে কিন্তু x -2 লেখা যায়, x⁻² আর কি। এটা কিন্তু সূচকে আমরা 9 সূচকের সূত্র পড়েছি এরকমের a⁻n। যদি কোনো বেইজের পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটা 1/, আকারে লেখা যায় 1/a⁻n। আর কোনো টার্ম যদি এই রকমের থাকে 1/a⁻n এরকমের থাকে তাহলে তাকে উল্টাভাবে এভাবে লেখা যায় a⁻n। তাহলে আমরা কিন্তু এখানে এই উল্টাভাবে লিখেছি, অর্থাৎ এইখান থেকে এটা আমার কি আকারে ছিল 1/, আকারে 1/x², সেটাকে আমরা কিভাবে লিখেছি x এর পাওয়ার -2, এই যে এই সূত্র ধরে। এটা কিন্তু আমরা 9 এই সূত্রটা পড়েছি। তাহলে y 1/y² এর ক্ষেত্রে একই কাজ, তাহলে y⁻², 1/z² এর ক্ষেত্রেও একই কাজ, z⁻² ইকুয়াল 1/p² এর ক্ষেত্রে একই কাজ, তাহলে p⁻²। তো তারপরে এখন এই যে অংশটুকু, এই অংশটুকু কি লব, তাহলে 1 এর সাথে কি হবে গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ হলে এটাই হবে ডিভাইডেড বাই কি 16 ইকুয়াল p⁻²। ঠিক আছে। তো এখন আমরা আর গুণন করলে এই যে 16টা বা 16টা কার সাথে চলে যাবে p⁻² এর সাথে গুণাকারে আসবে, তাহলে আমার কি হবে x⁻² প্লাস y⁻² প্লাস z⁻² ইকুয়াল 16 p⁻²। এটাই আমার কোশ্চেনে দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 22 আপনাদের ক্লিয়ার।
এরপরে প্রশ্ন 23, একটি চলমান সমতল এ কমা বি কমা সি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষরেখাকে যথাক্রমে এ কমা বি কমা সি বিন্দুতে ছেদ করে। যদি এবিসি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষ সমতলের সমান্তরাল সমতল অঞ্চল করা হয়, তবে দেখাও যে উহাদের ছেদ বিন্দু সঞ্চারপথের সমীকরণ এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই জেড সমান কি 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলুন আমরা প্রমাণটা দেখি। তাহলে ধরি চলমান সমতলটির সমীকরণ এক্স ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ প্লাস জেড ডিভাইডেড বাই আর ইকুয়াল কি 1। তো এখন অনেকে বলবেন যে আপনি তো এর আগের দুইটা অঙ্কে সূত্রটা লিখেছিলেন এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি, কিন্তু এখানে তো লিখলেন এক্স ডিভাইডেড বাই পি ওয়াই ডিভাইডেড বাই কিউ জেড ডিভাইডেড বাই আর। তাহলে এটা কেন লিখলেন এখানে? একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এইখানে কিন্তু প্রথমেই আমাদের বলা ছিল একটি চলমান সমতল এ কমা বি কমা সি বিন্দুগামী, প্রশ্নে উল্লেখ ছিল, তাই না? এ কমা বি কমা সি বিন্দুগামী। এই যে আমরা যদি প্রশ্নটা একটু দেখাই, এখানে এত বিন্দুগামী বলা আছে। তাহলে যেহেতু আমার সমতলটা স্মল এ স্মল বি স্মল সি বিন্দুগামী, তাহলে এত বিন্দুগামী আবার খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি স্মল এ স্মল বি স্মল সি হতে পারবে? হতে পারবে না। এই কারণে আমরা এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটাকে এ কমা বি কমা সি এর পরিবর্তে আমরা কি ধরেছি? পি কিউ আর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি এখানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য পি কিউ আর ধরি, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ প্লাস জেড ডিভাইডেড বাই আর ইকুয়াল 1, এটা চিন্তা করি, তাহলে আমার স্থানাঙ্কটা কি হবে? আমার স্থানাঙ্কটা হবে এরকমের, একটু খেয়াল করি আমরা। এটাই যদি আমরা সমতলের মাধ্যমে স্থানাঙ্কের অক্ষরেখাটা চিন্তা করি, তাহলে এই রকমের হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার কি জেড অক্ষ। তাহলে এইখানে এ, এটা বি, এটা হচ্ছে আমার কি সি। তাহলে মূল বিন্দু থেকে এই যে ক্যাপিটাল এ বিন্দুর স্থানাঙ্কটা বা খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কত? আমরা পি ধরেছি, আর এটার ক্ষেত্রে কিউ আর এটার ক্ষেত্রে কি আর, তাই না? সেই ক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? পি 0 0। পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0 কিউ 0। সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0 0 আর। এই যেটা, এই কথাটাই কিন্তু আমরা এখানে লিখেছি। ইহা স্থানাঙ্কের অক্ষরেখাকে যথাক্রমে এ পি 0 0 বি 0 কিউ 0 সি 0 0 আর বিন্দুতে ছেদ করে। এখন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষ সমতল সময়ের সমান্তরাল সমতলের ছেদ বিন্দু পি কিউ আর। অর্থাৎ এইখানে যে খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা যেটা থাকবে, সেই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটাই হবে এ কমা বি কমা সি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষ সমতলের সমান্তরাল সমতলের ছেদ বিন্দু। ঠিক আছে? এখন যদি ছেদ বিন্দুর স্থানাঙ্কটা যদি এক্স ওয়াই জেড হয়, তবে আমরা এক্স সমান কি লিখতে পারবো? পি, ওয়াই সমান কিউ, জেড সমান কি আর। তো আবার 1 নং সমতলটি কোন বিন্দুগামী? কোশ্চেনে উল্লেখ আছে এবিসি বিন্দুগামী। তাহলে 1 নং সমতলটি এ কমা বি কমা সি বিন্দুগামী। তাহলে এক্স এর স্থলে আমরা এ বসাবো, ওয়াই এর স্থলে বি বসাবো এবং জেড এর স্থলে সি বসাবো। তাহলে আমার 1 নং সমতলটা কি ছিল? এক্স ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ প্লাস জেড ডিভাইডেড বাই আর ইকুয়াল 1। যেহেতু 1 নং সমতলটি এ কমা বি কমা সি বিন্দুগামী, তাহলে এক্স এর স্থলে আমরা এ বসিয়েছি, তারপরে ওয়াই এর স্থলে কি বসিয়েছি? বি, এবং জেড এর স্থলে কি বসিয়েছি? সি। তাহলে এ ডিভাইডেড বাই পি প্লাস বি ডিভাইডেড বাই কিউ প্লাস সি ডিভাইডেড বাই আর সমান কি পাবো? 1। ঠিক আছে? আশা করি প্রশ্ন 23 এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা এইখানে পি এর মান কত এক্স, কিউর মান কত ওয়াই এবং আর এর মান কত জেড। এরপরে আমরা এই পি কিউ আর এর স্থলে এক্স ওয়াই এবং জেড বসিয়ে দিব। এই যে দেখুন, তখন আমাদের কি হবে? এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই জেড সমান কি 1। সুতরাং এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই জেড সমান 1। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ইহাই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 23 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 24।
একটি নির্দিষ্ট সমতল এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি এর ওপরে পি একটি চলমান বিন্দু। পি একটা কি, এই সমতলের ওপরে পি একটা চলমান বিন্দু। পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার ওপর লম্ব সমতল স্থানাঙ্কের অক্ষরেখাকে যথাক্রমে এ কমা বি কমা সি বিন্দুতে ছেদ করে। যদি এ কমা বি কমা সি বিন্দুগামী স্থানাঙ্কের অক্ষ সমতলের সমান্তরাল সমতল অঙ্কন করা হয় তবে দেখাও যে উহাদের ছেদ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ 1/x² প্লাস 1/y² প্লাস 1/z² সমান 1/ax প্লাস 1/by প্লাস 1/cz। তার মানে প্রশ্ন 24 কিন্তু প্রশ্ন প্রায় 23-এর মতোই, কিন্তু ভাষাগত একটু ভিন্নতা আছে, নিয়ম কিন্তু প্রশ্ন 23-এর মতোই। তাহলে চলুন আমরা এটার সমাধান দেখি। তাহলে মনে করি নির্দিষ্ট সমতল এক্স বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি সমান কি 1, এর ওপরে চলমান বিন্দু কি পি। তাহলে পি এর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1, y1, কি z1। তাহলে এই সমতলের পরে চলমান বিন্দু যদি পি হয় এবং পি এর স্থানাঙ্ক যদি x1, y1 এবং z1 হয়, তখন এই বিন্দু দ্বারা এই সমতলটা কি হবে, সিদ্ধ হবে। সহজ কথায় এক্স ওয়াই জেড এর স্থলে x1, y1 এবং z1 হবে। তাহলে সুতরাং আমরা পাই x1 ডিভাইডেড বাই এ প্লাস y1 ডিভাইডেড বাই বি প্লাস z1 ডিভাইডেড বাই সি ইকুয়াল কি 1। অর্থাৎ x এর জায়গায় আমরা x1 বসিয়েছি, y এর জায়গায় y1 এবং z এর জায়গায় z1। ঠিক আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এরপরে এখন পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার ওপর লম্ব সমতলের সমীকরণ বের করব। এটা কেন করব? কারণ আমাদের কিন্তু কোশ্চেনে উল্লেখ ছিল পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার ওপর লম্ব, এই কথাটা উল্লেখ ছিল। একটু প্রশ্নটা দেখিয়ে দিই। এই যে দেখুন, এইখানে আমরা প্রথম অংশ থেকে আমরা কিন্তু একটা সমীকরণ পেয়েছি 1 নং সমতল, এবং এইখানে দ্বিতীয় পার্টে বলা ছিল পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার ওপর লম্ব সমতল স্থানাঙ্কের অক্ষরেখাকে যথাক্রমে এ কমা বি কমা সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে অংশটা, এই যে পার্টটা, এই পার্টটা থেকে আমরা পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার ওপর যদি লম্ব হয় সেক্ষেত্রে সমতলের সমীকরণটা কি হবে সেটা বের করব, এবং সেটা বের করে আমরা এ বি সি বিন্দুর কি স্থানাঙ্কটা বের করব। তাহলে চলুন সেই কাজটাই আমরা করি। প্রথমে আমরা পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার ওপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করব। এখন পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার ওপর লম্ব সমতলের সমীকরণ। তাহলে সেই ক্ষেত্রে সমতলের সমীকরণটা কি? সমতলের সমীকরণটা হচ্ছে একটা বিন্দুগামী সমতলের সমীকরণ দিয়ে এই সমতলের সমীকরণটা নির্ণয় করতে হবে। সেটা সূত্রটা ছিল এরকমের, এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস কি জেড ওয়ান, এই যেটা ছিল, তাই না? এখন এইখানে তাহলে আমার বিন্দুটা কি পি বিন্দুগামী। তাহলে পি বিন্দুটা আমার কি? পি বিন্দুটা হচ্ছে আমরা এই কিছুক্ষণ আগে দেখেছি, পি বিন্দুটা আমরা ধরে নিয়েছি কি x1, y1, z1, এটা। তাহলে এইখানে এর স্থলে আমরা কি বসাবো? x1, y এর স্থলে y1 এবং z1 এর স্থলে কি বসবে, মানে সি এর স্থলে কি বসবে? z1। তাহলে দেখুন x1 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি এর জায়গায় কি হবে y1, y মাইনাস y1 প্লাস সি এর স্থলে কি বসবে? z1 ইন্টু জেড মাইনাস z1। ঠিক আছে, এই জিনিসটাই আমরা করেছি। ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে 0। ক্লিয়ার? তো তারপরে আমরা কি করেছি? তারপরে আমরা এই x1 ধারা এই দুটাকে গুণ করেছি, y1 ধারা এই দুটাকে গুণ করেছি, তারপরে z1 ধারা এই দুটাকে গুণ করেছি। গুণ করলে আমার এই যে টার্মটা আসে। তো তারপরে যেগুলো এ স্কোয়ার আছে, যার সাথে এ স্কোয়ার আছে, সেই এ স্কোয়ারগুলোকে আমরা ডান পক্ষে পক্ষান্তর করে নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমার সমীকরণটা দাঁড়ালো কি এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস জেড ইন্টু জেড ওয়ান সমান x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। তো তারপরে এই অংশটা আমরা পক্ষান্তর করে কোথায় নিয়ে, পক্ষান্তর না, ভাগ করে এই যে বাম পক্ষে নিয়ে আসলাম। অথবা সহজ কথায় যদি বলি, উভয় পক্ষকে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার দ্বারা আমরা ভাগ করেছি। সেই ক্ষেত্রে এখানে 1 হবে, আর এইটার সাথে ডিভাইডেড আকারে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার ভাগ আকারে আসবে, তাই না? এখন এইটাকে কিন্তু আমরা আলাদা করতে পারি।
কিভাবে আলাদা করতে পারি? ব্যাপারটা হচ্ছে এরকমের, গণিতের নিয়মে। ধরুন a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স আছে, তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে আলাদা করতে পারি, এ ডিভাইডেড বাই এক্স মাঝখানে প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তাহলে ধরুন আমাদের এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, আর এক্স বলতে টোটালটা। তাহলে আমরা এটাকে আলাদা করতে পারি, এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স সমান কি 1। ক্লিয়ার? তো তারপরে এই যে দেখুন এখানে যে এক্সনটা আছে, এই এক্সনটা আমরা হরে নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসা যায়? এটাকে কিন্তু আমরা ভাগ আকারে লিখতে পারি। দেখুন এই যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কি লিখেছি? এক্স ওয়ান লিখেছি। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু এই এক্স ওয়ানটা এক্স এর সাথেই আসবে। কিভাবে? এই যে দেখুন এখানে আমাদের টার্মটা কি? এক্স ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়ান। এখন এটা যদি আমি উল্টিয়ে দিই তাহলে কি ঘটবে? এক্স ইন্টু এক্স ওয়ানটা তখন কোথায় যাবে? উপরে, ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার। তার মানে এটা দাঁড়াবে হচ্ছে এক্স ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার, এই যেটা আসবে। তার মানে এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? ওই যে অক্ষত্রয়ের যে বিন্দু স্থানাঙ্কটা, সেই স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? এই যেটা, যখন সমতলটা পি বিন্দুগামী এবং ওপি সরলরেখার উপর লম্ব। ঠিক আছে, সেমভাবে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এখানে আমার প্লাস, এটাকেও আমরা সেমভাবে লিখতে পারি। তাহলে ওয়াই ওয়ানটা কোথায় যাবে? এটার নিচে আসবে। তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ওয়ান প্লাস এখানেও সেমভাবে জেড ওয়ানটা এটার নিচে আসবে, জেড ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কি? জেড ওয়ান সমান কি 1। তাহলে এখন এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে এটা, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা, জেড অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে আমার অক্ষত্রয়ের স্থানাঙ্কটা কি হবে? এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যেহেতু এটা, তাহলে এক্স এর স্থলে এটা বসবে। আর ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কি হবে? 0 0। কথা বুঝছি? তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে ওয়াই অক্ষের স্থলে এই মানটা আসবে। আর এক্স এবং জেড এর স্থলে কি হবে? 0 0। আবার জেড অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা, তাহলে জেড এর স্থলে আসবে এটা, আর বাকি দুইটা কি হবে? 0 0। তাহলে ইহা অক্ষত্রয়কে এত এত এবং এত বিন্দুতে ছেদ করে। সুতরাং এবিসি বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষ সমতলের সমান্তরাল সমতলের ছেদ বিন্দুর স্থানাঙ্ক এই যেটা, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়ান কমা এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ওয়ান প্লাস কমা এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কি? জেড ওয়ান। যদি এইটার ছেদ বিন্দুর স্থানাঙ্কটা আমরা এক্স ওয়াই জেড ধরি, অর্থাৎ পি, কারণ ও পি সরলরেখা বলছে, তাহলে সেই ক্ষেত্রে পি এর স্থানাঙ্কটা যদি আমরা এক্স ওয়াই জেড ধরি, তাহলে সেই ক্ষেত্রে এক্স সমান কি হবে? এটার সাথে কম্পেয়ার করলে এক্স সমান হবে এটা, ওয়াই সমান হবে এটা, জেড সমান হবে কি? এটা, এই যেটা। এখন প্রমাণের স্বার্থে আমরা এই যে তিনটা মান পেলাম, এক্স সমান এটা, ওয়াই সমান এটা, জেড সমান এটা, এই তিনটা মানকে আমরা ব্যস্তকরণ করে দিব। কি করে দিব? ব্যস্তকরণ। তাহলে ব্যস্তকরণ করলে কি হবে? 1 ডিভাইডেড বাই এক্স সমান এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার। অর্থাৎ ব্যস্তকরণ করলে হরটা লব হবে, লবটা কি হবে? হর হবে। কমা 1 বাই ওয়াই সমান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার, কমা 1 ডিভাইডেড বাই জেড সমান জেড ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার। ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করার পরে আমরা কি করব? বর্গ করে দিব। তাহলে বর্গ করলে কি হবে? 1 কে বর্গ করলে 1, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স কে বর্গ করলে এক্স স্কোয়ার সমান এটাকে বর্গ করলে কি হবে? এক্স ওয়ানকে এক্স ওয়ান স্কোয়ার, আর এটাকে বর্গ করলে কি হবে? হোল স্কোয়ার, কমা সেই মতে এটাকেও বর্গ করলে আমরা পাবো হচ্ছে 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার, কমা এটাকে বর্গ করলে আমরা কি পাবো? 1 বাই জেড স্কোয়ার সমান
জেড অন স্কোয়ার ডিভাইডেড বাই এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার হোল স্কোয়ার। তো তারপরে আমরা এই যে তিনটা সমীকরণ পেয়েছি, এই তিনটা সমীকরণ আমরা যোগ করে দিব। তাহলে বাম পক্ষে কি আছে এখানে 1/x স্কোয়ার, এখানে বাম পক্ষে কি আছে 1/y স্কোয়ার, এখানে বাম পক্ষে কি আছে 1/z স্কোয়ার। এই যে দেখুন, সুতরাং 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার ইকুয়াল ডান পক্ষ যেগুলো আছে সেগুলো যোগ করে দিব। তাহলে x অন স্কোয়ার প্লাস এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার হোল স্কোয়ার, এই যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা প্লাস এই যে তৃতীয়টা। ঠিক আছে, এরপরে আমরা কি করেছি দেখুন, বা 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার সমান। এখন এখানে কিন্তু লসাগু করা যায়, এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার হোল স্কোয়ার, কারণ হরে প্রত্যেকটাই হচ্ছে কি সমান। তাহলে এটা লসাগু করলে আমাদের উপরে পাবো হচ্ছে কি এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার। তো এখন এইখানে এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার আছে একটা, আর এইখানে আছে কয়টা, দুইটা। তাহলে একটা কাটা গেলে লবে কি থাকবে 1 থাকবে, আর হরে কি থাকবে একটা থাকবে, অর্থাৎ এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে রাখলাম। তো তারপরে আমরা কি করেছি, আবার আমাদের কোশ্চেনে যেটা ছিল, কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে আমাদের যে ডান পক্ষটা ছিল সেই ডান পক্ষটা আমরা এখানে তুলে নিলাম, 1/x প্লাস 1/by প্লাস 1/cz সমান 1/a। এখন এটাকে একটু ভেঙে লিখতেছি, 1/a ইন্টু 1/x। আবার যদি 1 ধারা 1কে গুণ করি 1 হবে, এ ধারা x কে গুণ করলে x হবে, এটাই হবে। এটা করার কারণ হচ্ছে আমরা মান বসাবো আর কি, প্লাস 1/b ইন্টু 1/y প্লাস 1/c ইন্টু 1/z, এভাবে লেখা যায়। তো তারপরে 1/x প্লাস 1/by প্লাস 1/cz ইকুয়াল 1/a। এখন 1/x এর মান কত, আমরা কিন্তু যে কিছুক্ষণ আগে বের করেছি, এই যে দেখুন, এই যে এখানে 1/x এর মান এটা আসছে, 1/y এর মান এটা আসছে, 1/z এর মান কি এটা আসছে। এই মানগুলোই হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব, এই যে। তাহলে 1/x এর স্থলে আমরা x অন ডিভাইডেড বাই এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার বসালাম। তারপরে প্লাস 1/b, 1/y এর স্থলে আমরা 1/y এর যে মানটা পেয়েছি সেটা বসালাম, প্লাস 1/c, 1/z এর স্থলে 1/z এর মান বসিয়ে দিলাম। ক্লিয়ার? তো তারপরে আমরা দেখুন, এরপরে আমরা কি করব, এই যে এক্স অনটা আছে, এই এক্স অনটা আমরা এই যে 1/a এর সাথে আমরা নিয়ে আসবো। তাহলে তখন 1 ইন্টু এক্স অন ডিভাইডেড বাই এ হবে, অর্থাৎ এক্স অন ডিভাইডেড বাই এ ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার। সেই মতো ওয়াই অনটা বি এর উপরে নিয়ে আসবো, তাহলে ওয়াই অন ডিভাইডেড বাই বি, আর তখন এখানে কি থাকবে 1 ডিভাইডেড বাই এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার। এখানেও জেড অনটা আমরা সি এর সাথে নিয়ে আসবো, অর্থাৎ জেড অন ডিভাইডেড বাই সি ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার। এই যে দেখুন, আমরা কিন্তু সেই কাজটাই করেছি। তো তারপর 1/x প্লাস 1/by প্লাস 1/cz। এখন দেখুন এইখানে কিন্তু আমরা প্রথম পদে এই 1/x অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার, তারপরে দ্বিতীয় পদে একই জিনিস, তৃতীয় পদে একই জিনিস, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা পদে আছে কমন। তাহলে এটা আমরা কমন নিতে পারি, এই যে কমন নিলাম। তাহলে থাকবে কি এক্স অন ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই অন ডিভাইডেড বাই বি প্লাস জেড অন ডিভাইডেড বাই কি সি। তাহলে 1/x প্লাস 1/by প্লাস 1/cz সমান, এখন এইটুকুর মান কত, এইটুকুর মান কিন্তু হচ্ছে 1। আমরা কিন্তু 1 নং সমীকরণে দেখেছি এটার মান কি 1। এই যে দেখুন আমাদের 1 নং সমীকরণটা, এই যে এক্স অন ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই অন ডিভাইডেড বাই বি প্লাস জেড অন ডিভাইডেড বাই সি সমান কি 1, এটা 1 নং। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি 1। তাহলে এই যে এখানে আমরা সেই কাজটাই করেছি, এই যে 1 বসিয়েছি এইটুকুর পরিবর্তে। তাহলে সুতরাং 1/x প্লাস 1/by প্লাস 1/cz সমান এই যে অংশটা, এটাকে আমরা 3 নং ধরলাম। তাহলে দেখুন আমরা 2 নংয়ে কি পেয়েছি, 2 নংয়ে কি পেয়েছি, 2 নংয়ে যদি আমরা দেখি 2 নংয়ে পেয়েছি এই যে এই জিনিসটা 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার সমান কি, সমান আমরা পেয়েছি হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স অন স্কোয়ার প্লাস ওয়াই অন স্কোয়ার প্লাস জেড অন স্কোয়ার। এটা কিন্তু আমরা 2 নংয়ে পেয়েছি, এটা 2 নং।
আর 3 নংয়ে আমরা কি পেয়েছি দেখুন, 1/ax প্লাস 1/by প্লাস 1/cz ইকুয়াল কি 1/x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। এটা হচ্ছে আমার কয় নং? 3 নং। তাহলে 2 এবং 3 কিন্তু কম্পেয়ার করতে পারি, কারণ এখানে ডান পক্ষ কিন্তু সমান, তাই না? তাহলে ডান পক্ষ সমান হলে বাম পক্ষ আমরা সমান ধরতে পারি। তাহলে 2 এবং 3 কম্পেয়ার করে পাই 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার সমান 1/x প্লাস 1/by প্লাস 1/cz। এটাই প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 24 আপনাদের ক্লিয়ার। আসলে প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে আপনাকে আসলে বেসিক বিষয়গুলো বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। আপনি যদি প্রশ্ন বুঝে সলিউশন করেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বা সহজভাবে কিন্তু ম্যাথটা করতে পারবেন। আর প্রশ্ন বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার সমাধানটাও কঠিন মনে হবে। এরপরে প্রশ্ন 25, যদি একই মূলবিন্দুর সাপেক্ষে 2 শ্রেণীর আয়তাকার অক্ষত্রয়কে কোনো সমতল a, b, c এবং a1 b1 c1 দূরত্বে ছেদ করে, তবে দেখাও যে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার সমান 1/a1 স্কোয়ার প্লাস 1/b1 স্কোয়ার প্লাস 1/c1 স্কোয়ার। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে? এখানে বলছে যদি একই মূলবিন্দুর সাপেক্ষে, তার মানে মূলবিন্দু কিন্তু একটাই, 2 শ্রেণীর আয়তাকার অক্ষত্রয়। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমের, ধরুন আমাদের অক্ষ 3টা এঁকে নিলাম। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমাদের জেড অক্ষ, আর মূলবিন্দু তো এটা, তাই না? এই যে। তো এখন এই মূলবিন্দু বলছে অক্ষত্রয়কে কোনো সমতল এবিসি বিন্দুতে যদি দূরত্বে যদি ছেদ করে, তাহলে ধরুন এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে এই রকমের আসবে, ঠিক আছে? আর এই রকমের যদি আসে সেই ক্ষেত্রে ও থেকে এ বিন্দুতে ছেদ করছে, এটার দূরত্ব হচ্ছে স্মল এ, ও থেকে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে এইটার দূরত্ব ও থেকে বি এর দূরত্ব স্মল বি, এটার দূরত্ব স্মল সি, এটাই বলা আছে। এবং যেহেতু 2 শ্রেণীর অক্ষত্রয়ে বলছে, আর একটা শ্রেণীর অক্ষত্রয় মূলবিন্দু কিন্তু সেম হবে, একই মূলবিন্দুর সাপেক্ষে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আর একটা যদি আমরা স্থানাঙ্ক চিন্তা করি, ধরুন এই যে এটা হচ্ছে ধরুন x1, যেহেতু x y z একটা ধরেছি তাহলে এটা x1 ধরি, তারপরে হচ্ছে আর একটা ধরি হচ্ছে y1, এটা ধরি হচ্ছে z1। তাহলে এই ক্ষেত্রে ও থেকে এটা আমরা a1 ধরি, x1 যেহেতু a1, এটা হচ্ছে b1, এটা হচ্ছে আমার c1। তাহলে ও থেকে a1 পর্যন্ত দূরত্ব হচ্ছে স্মল a1, ও থেকে b1 পর্যন্ত দূরত্ব হচ্ছে স্মল b1, এবং ও থেকে c1 এর দূরত্ব হচ্ছে স্মল c1। এরকমের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এই প্রমাণটা করতে বলছে, ঠিক আছে? আশা করি প্রশ্নটা ক্লিয়ার। যদি আবারও বলছি, যদি একই মূলবিন্দুর সাপেক্ষে 2 শ্রেণীর আয়তাকার অক্ষতায় কোনো সমতল a, b, c এবং a1 b1 c1 দূরত্বে ছেদ করে, তবে দেখাও যে এটা সমান এইটা, তাই না? তাহলে প্রথম সমতল কিন্তু আমাদের এ, বি এবং সি দূরত্বে ছেদ করে, এবং দ্বিতীয় মানে 2 শ্রেণীর, আর দ্বিতীয় অক্ষতয়ের ক্ষেত্রে a1 b1 এবং c1 বিন্দুতে ছেদ করে, দূরত্বে ছেদ করে, এবং মূল বিন্দু কিন্তু দুইটার ক্ষেত্রেই কিন্তু কি ও এক, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন, এটার ক্ষেত্রে প্রমাণ করতে বলছে এটা। তাহলে চলুন আমরা সলিউশনটা দেখি। মনে করি প্রথম প্রকার স্থানাঙ্কের অক্ষত্রয়কে ও এক্স, ও ওয়াই এবং ও জেড, এবং দ্বিতীয় প্রকার স্থানাঙ্কের অক্ষত্রয়কে ও এক্স ওয়ান, ও ওয়াই ওয়ান, ও জেড ওয়ান ধরে নিলাম। এই যে আমরা চিত্রটা এঁকেছি, আমরা কিন্তু মাত্রই চিত্রটা ক্লিয়ার করেছি, বা প্রশ্নটা যখন ক্লিয়ার করেছি তখন চিত্রটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ও এক্স, ও ওয়াই এবং ও জেড প্রথম প্রকারের স্থানাঙ্কের অক্ষত্রয়, এবং দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে কি, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে স্থানাঙ্কের অক্ষত্রয় হচ্ছে ও এক্স ওয়ান, ও ওয়াই ওয়ান এবং ও জেড ওয়ান। তাহলে প্রথম প্রকারের স্থানাঙ্কের অক্ষত্রয়ের
অক্ষদ্বয় কোন দূরত্বে ছেদ করে? এ দূরত্বে। অর্থাৎ ও এ সমান কি? এ। ও বি সমান কি? স্মল বি। ও সি সমান কি? এই যে ও সি সমান কি? স্মল সি। এটাই বলছে এখানে। আর দ্বিতীয় প্রকার স্থানাঙ্কের অক্ষত্রয়ের ক্ষেত্রে দূরত্বটা কি হবে? A1, B1 এবং C1। সেটা পরের স্টেপে আমাদের কাজে লাগবে। এক্ষেত্রে সমতলের সমীকরণটা কি হবে? x ডিভাইডেড বাই a প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি সমান কি 1। খুবই সহজ কোশ্চেন কিন্তু এটা। তা 1 নং সমতল এই অক্ষত্রয়কে যথাক্রমে 1 নং সমতল আবার OX1, OY1, OZ1। তাহলে OX1, OY1, OZ1 এইটাকে, এই যে তিনটা অক্ষত্রয়, এই অক্ষত্রয়কে OX1 কে A1, সরি, ও A1 এর দূরত্ব হচ্ছে কি? স্মল A1। ও B1 এর দূরত্ব কি? স্মল B1। ও C1 এর দূরত্ব কি? স্মল C1। দূরত্বে A1, B1 এবং C1 বিন্দুতে ছেদ করে। এক্ষেত্রে সমতলের সমীকরণ কি হবে? x ডিভাইডেড বাই এই যে এখানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? A1, এখানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? B1, এখানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? C1। সেক্ষেত্রে x ডিভাইডেড বাই A1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই B1 প্লাস জেড ডিভাইডেড বাই C1 সমান কি 1। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। ক্লিয়ার? এখন যেহেতু 1 এবং 2 একই সমতল নির্দেশ করে এবং উভয় শ্রেণীর অক্ষত্রয়ের মূলবিন্দু কিন্তু একই, সুতরাং মূলবিন্দু হতে 1 ও 2 এর লম্ব দূরত্ব কি হবে? সমান হবে। কি সমান হবে? লম্ব দূরত্ব। অর্থাৎ এইখানে আমাদের যে প্রথম সমতলটা কি? এইটা। দ্বিতীয় সমতল আমরা যখন এঁকেছি তখন কিন্তু এই স্টেপটা ছিল, তাই না? তাহলে দুইটা সমতলের ক্ষেত্রেই আমাদের কি? দুইটা সমতলের ক্ষেত্রেই মূলবিন্দু কি? সেম। আর দুইটা সমতলের ক্ষেত্রে মূলবিন্দু যদি সেম থাকে তাহলে তাদের লম্ব দূরত্ব কি হয়? সমান হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা 1 নং সমতলের লম্ব দূরত্ব বের করব, দ্বিতীয় ক্ষেত্রে 2 নং সমতলের লম্ব দূরত্ব বের করে আমরা এটাকে ইকুয়াল ধরব, তাই না? তাহলে লম্ব দূরত্ব কিন্তু আমরা আগের অঙ্কেও বের করেছি। তাহলে লম্ব দূরত্ব, তাহলে 1 নং সমতলের লম্ব দূরত্ব বের করব। সেক্ষেত্রে আমার বিন্দুটা কি? মূল বিন্দু 0, 0, 0। তাহলে এইখানে দেখুন AX, তাহলে এ বলতে কি? 1/a, x এর সহগ। আমরা একটু সমীকরণটা লিখে নেই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে আমার কি ছিল? সমীকরণটা ছিল এরকমের, x/a প্লাস y/b প্রথম সমতলটার ক্ষেত্রে আর কি, z/c সমান 1। আর এটাকে আমরা একটু ভেঙে লিখি, x/a প্লাস y/b প্লাস জেড ডিভাইডেড বাই সি মাইনাস কি 1। আর এটা আমরা কোন বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতেছি? মূল বিন্দু থেকে। তাহলে 0, 0, 0 বিন্দু, তাই না? এটা তো তাহলে লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্বের সূত্র কিন্তু আমরা দেখেছিলাম। সূত্রটা কি ছিল? লম্ব দূরত্বের সূত্রটা ছিল যে এই যেটা, ঠিক আছে? এই সূত্র অনুসারে আমরা এখানে সাজিয়েছি। এ বলতে কি? x এর সহগ 1/a ইন্টু x অন 0 প্লাস বি বলতে কি? y এর সহগ। তাহলে y এর সহগ কত? 1/b ইন্টু y অন কত? 0 প্লাস সি বলতে কি? z এর সহগ 1/c ইন্টু জেড অন বলতে কত? 0 প্লাস ডি বলতে কত? -1, অর্থাৎ কনস্ট্যান্ট যেটা, আর মডুলাস চিহ্ন হবে, ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার অর্থাৎ 1/a এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার প্লাস জেড এর সহগের স্কোয়ার। তো সেই ময়েতে আমাদের তাহলে দ্বিতীয় সমতলটা কি ছিল? সেটা লম্ব দূরত্ব বের করব। তাহলে দ্বিতীয় সমতলটা ছিল এরকমের, x/a1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই b1 প্লাস জেড ডিভাইডেড বাই কি? c1 ইকুয়াল 1। তাহলে 1টাকে আমরা এ পাশে এনে ইকুয়াল করে কি করে দেই? 0 করে দেই, ইকুয়াল 0। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের একই সূত্র প্রযোজ্য হবে এখানে। এটার ক্ষেত্রে যেভাবে বের করছি এটার ক্ষেত্রে একইভাবে বের করব, অর্থাৎ এ x1, তাহলে এ বলতে কি? x এর সহগ 1/a1 ইন্টু x1, তাহলে x1 বলতে কি? 0 প্লাস ওয়াই এর সহগ, ওয়াই এর শতক কত? 1/b1 ইন্টু y1 বলতে কি? এটা, তারপরে প্লাস জেড এর সহগ কত? 1/c1 ইন্টু জেড অন বলতে কত? 0 প্লাস ডি বলতে কত? ডি বলতে হচ্ছে এই যে -1 কনস্ট্যান্ট মানটা, ডিভাইডেড বাই স্কোয়ার রুট
এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার প্লাস জেড এর সহগের স্কোয়ার। তো তারপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা বা যে প্রমাণটা বের করতে বলছে সেই প্রমাণটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই যে দেখুন এটা কিন্তু আমার এইটা আসছে, এটা কীভাবে আসছে, বর্গ করে এই যে তখন এই স্কোয়ার রুট চলে যাবে আর কি, আর 1কে বর্গ করলে 1, এখানে 1কে বর্গ করলে 1। তো তারপরে ব্যস্তকরণ করে দিয়েছি, ব্যস্তকরণ করলে আমাদের যেটা প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে সেই উত্তরটা কিন্তু চলে আসে। সুতরাং আমরা লিখে দিয়েছি, দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 25 আপনাদের ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।